নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন কিন্তু এই বছরের শেষেই একদম 2025 সালেই কিন্তু রয়েছে বিহারে বিধানসভা ভোট, এবং সেই ভোটের আগে সেই রাজ্যে ভোট প্রচারে যাবেন সমস্ত দলের নেতারা, এটা স্বাভাবিক। কিন্তু দুই দেশের বড় বড় নেতা গেলেন, কিন্তু ছবিটা একদম আলাদা। তার কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই বিহার সফরে গিয়েছিলেন, কিন্তু সেখানে যে ছবিটা উঠে এলো সেইটা আগে আপনাদেরকে দেখাবো। এবং অবশ্যই একদম 6 জুন কিন্তু গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সেখানে তার ছবিটাও দেখাবো এবং তিনি কি কি অভিযোগ তুললেন এবং নরেন্দ্র মোদী বা কী কথা বলেছেন, এবং এই মুহূর্তে বিহার কোথাও কি গিয়ে একটা বিজেপির গলার কাটা তেমন কি একটা ঘটনা, সামগ্রিকটাই বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই নরেন্দ্র মোদী একদম দেশের প্রধানমন্ত্রী, তার সভার আগে ছবিটা দেখুন। আপনারা দেখলেন সেই ছবি, এবং এই মুহূর্তে কিন্তু বুঝতেই পারছেন যে বিহারের মাটিতে বিজেপির বেশ খানিকটা জোর কিন্তু কমেছে, এবং সেটা কিন্তু একদম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর র্যালিতেও যেমন লোক দেখা যায়নি, ঠিক তেমনভাবেই তার সভাতেও কিন্তু একদম ফাঁকা চেয়ার, সেটা বুঝিয়ে দিচ্ছে। এবং ঠিক তারপরেই আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী বিহারের এই ভোট প্রচার ছেড়ে চলে গেলেন কিন্তু একদম কাশ্মীরে একটা রেল ব্রিজ উদ্বোধন করতে। ঠিক সেই জায়গাটায় কিন্তু চলে গেলেন বিহারে একদম দেশের আমাদের কিন্তু বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা এবং রাহুল গান্ধী। আমরা জানি যে একদম বিভৎসভাবে কিন্তু একটা লড়াই করছেন তিনি, লড়াকু মনোভাব, এবং এই মুহূর্তে যেখানে একদম INDI এর জোটের নেতা হিসেবে তিনি রয়েছেন, অবশ্যই তার মনোবল কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন তারপর থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এবং 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঠিক যেভাবে তাকে কোণঠাসা করা হয়েছে, ঠিক সেই জায়গাটা কিন্তু এখন তিনি ফেরত দেওয়ার জায়গায় রয়েছেন বলেই মনে করছে দেশের ওয়াকিবহল মহল। তার কারণ একদম বিহারের মাটিতে দাঁড়িয়ে তার যে কথা তিনি বলেছেন, নরেন্দ্র সারেন্ডার, কোট আনকোট, এই কথা কিন্তু এখন ভাইরাল হয়ে গিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদম জনসংযোগ করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, বিহারে কিন্তু একদম র্যালি করতে গেলেই একদম রাহুল গান্ধীকে বাধা দেওয়া হয়, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি ভয় পেয়ে রাহুল গান্ধীকে বাধা দিয়েছেন তার যে সামগ্রিক একটা পদযাত্রা করার কথা ছিল সেখান থেকে, এবং তার গাড়িকে আটকে দেয় পুলিশ, এবং কোনোভাবেই কিন্তু পারমিশন দেয় না। এবং রাহুল গান্ধী একদম অপ্রতিরোধ্য গতিতে কিন্তু একদম বিরোধী দলনেতার মতোই তিনি রাস্তায় নেমে পড়েন গাড়ি থেকে, এবং তিনি হাঁটতে শুরু করেন, এবং তিনি কিন্তু জনসংযোগ করেন এবং বিভিন্ন জায়গায় যান। একটা শ্রেণীর মধ্যে শুধুমাত্র মহিলাদের যে কর্মসূচির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুধু সেইখানেই গিয়েছিলেন রাহুল গান্ধী তেমন কিন্তু নয় ঘটনাটা। তিনি যেমন বোধগয়াতে গিয়েছিলেন স্পিরিচুয়াল লিডারদের সঙ্গে কথা বলতে, ঠিক তেমনভাবে গ্রামের মধ্যে ঢুকে, বাড়ির মধ্যে ঢুকে জনসংযোগ করেছেন। মহিলাদেরকে অত্যন্ত সম্মানের চোখে কিন্তু একটা জনসংযোগের বার্তা তিনি দিয়ে এসেছেন যে কংগ্রেস সরকার আসলে মাসে 2500 টাকা করে বিহারের মহিলারা পাবে। এই যে ঘটনা, তা কিন্তু অবশ্যই একটা সমালোচনার উপযুক্ত ঘটনা আপনারা বলতেই পারেন। এবং এই জায়গা থেকে যে টাকা দিয়ে কি তাহলে কোনোভাবে কংগ্রেস সরকার ভোট কিনতে চাইছে, সে কথা আপনারা বলতেই পারেন। তাহলে তৃণমূল কংগ্রেসকে বাংলায় একদম লক্ষ্মীর ভাণ্ডার কিংবা মধ্যপ্রদেশে বিজেপিকে কটাক্ষ কেন করা হয় লাডলি বাহেনার মতন প্রকল্পের জন্য, সে কথা অবশ্যই বলতে পারেন। কিন্তু রাজনীতির চর্চার দিক থেকে এই মুহূর্তে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একদম জল্পনা উস্কে গিয়েছে যে বিহারের মাটিতে এই মুহূর্তে কিন্তু একদম নরেন্দ্র মোদীর যা পপুলারিটি কিংবা নরেন্দ্র মোদীর যা ফ্যান বেস বা নরেন্দ্র মোদীকে যত লোক শুনতে এসেছিল, রাহুল গান্ধীর সভা কিন্তু তার থেকে অনেক বেশি পূর্ণ ছিল। তার সঙ্গেই কিন্তু আপনাদের আরেকটা ঘটনা মাথায় রাখতে হবে যে 24 মে নীতি আয়োগের বৈঠকে কি ঘটনাটা ঘটিয়েছিলেন নীতিশ কুমার, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী। তার কারণ নীতিশ কুমার NDA জোটের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শরিক। 12 জন MP দিয়ে তিনি সাপোর্ট করেছেন NDA জোটকে, যার ফলে কিন্তু মোদি 3.0 সরকার তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে নীতিশ কুমার নীতি আয়োগের বৈঠকে যাবেন, এবং বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন, মোদিকে সাহায্য করবেন, এবং দেশের একদম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার যে নীতি সেটা সমান্তরাল হবে, সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা কিন্তু হলো না, বরঞ্চ নীতিশ কুমার গেলেন JP নাড্ডার সঙ্গে বৈঠক করলেন। নীতি আয়োগের বৈঠকে একদম আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কিন্তু একটা কথার বিতর্ক তৈরি হয়েছে। তারপরেই দেখলাম যে নীতি আয়োগের বৈঠক থেকে একদম সরাসরি নীতিশ কুমার কিন্তু বেরিয়ে চলে এলেন বিহারে।
এই যে সামগ্রিক ঘটনা, তারপরেই কিন্তু বিহারকে নিয়ে রীতিমতন চাপে পড়ে গিয়েছেন অমিত শাহ। এই মুহূর্তে বিহারের লড়াইটা যদি আপনারা ভাবেন যে শুধুমাত্র বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ, তা কিন্তু নয়। তার কারণ জেডিইউ যেমন একটা ফ্যাক্টর, অর্থাৎ নীতিশ কুমারের বর্তমান দল, তারা যেমন একটা ফ্যাক্টর বিহারের মাটিতে, ঠিক তেমনভাবেই কিন্তু অবশ্যই আবারও বিহারের মাটিকে কিন্তু ক্যাপচার করতে চাইবে লালু প্রসাদ যাদবের আরজেডি পার্টি। এবং শুধুমাত্র সেখানেই কিন্তু লড়াইটা শেষ হয়ে যাচ্ছে না, সেই আরজেডি ছাড়াও কিন্তু এই মুহূর্তে একদম জনশক্তি পার্টি বলে কিন্তু পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, যিনি একদম আইপ্যাকের কর্ণধার ছিলেন একটা সময়ে, যাকে কিন্তু চাণক্য বলা হতো, সারা ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন দলকে তিনি ক্ষমতায় এনেছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তার নিজের দল এবার তিনি একদম খুলেছেন বিহারে এবং মাঠে ময়দানে নেমে পলিটিক্স করছিলেন তিনি। এবং যিনি ভোট কৌশলী হিসেবে এতটা সফল, তার যে ভবিষ্যৎবাণী ছিল সেটাও আপনাদের মনে করিয়ে দিই। তিনি কিন্তু বলে দিয়েছেন যে 2025 সালের ভোটের পর নীতিশ কুমার আর কখনো বিহারের মুখ্যমন্ত্রী হবেন না, সেটা অন্য যে কেউ হতে পারে, কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হবে না। এবং নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না হয়, তাহলে বর্তমানে বিজেপি কিন্তু বেশ খানিকটা বেকায়দায়। তার কারণ বিহারে কিন্তু বিজেপির তেমন একটা জনপ্রিয়তা নেই। বিহারের ভোটটা কিন্তু সামগ্রিকভাবে একদম সেন্ট্রালাইজ যে দল, তাতে কিন্তু খুব একটা তারা জনপ্রিয়তার ভিত্তিতে ভোটটা দেয় না। এবং আমরা কিন্তু দেখে এসেছি যে বহুদিন যাবৎ বিহারের লোকাল পার্টি, সেটা হতে পারে জেডিইউ, সেটা হতে পারে আরজেডি, তারাই কিন্তু ক্ষমতায় ছিল। সেটা লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, কিংবা তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তেজস্বী যাদবও কিন্তু ঠিক একই পর্যায়ে উঠে এসেছেন জনপ্রিয়তার দিক থেকে। বর্তমানে বিহারের বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি রয়েছেন, যেখানে কয়েকদিন আগেও কিন্তু তিনি ছিলেন উপমুখ্যমন্ত্রী এবং বিজেপি বিরোধী একটা সরকার তৈরি হয়েছিল। তাই নীতিশ কুমার কখন বিজেপির গঠবন্ধন ছেড়ে একদম আইএনডিআইএ জোটের দিকে চলে যাবেন, সেটা যেমন একটা ঘটনা হতে পারে, ঠিক তেমনভাবেই কিন্তু একদম লালু প্রসাদ যাদবের যে দল আরজেডি, তাদের সঙ্গে কিন্তু কংগ্রেস এই মুহূর্তে যুক্ত হতে পারে। এবং শুধু তাই নয়, সেই একই গঠবন্ধনে কিন্তু আসতে পারে প্রশান্ত কিশোরের দল, এমনই কিন্তু একটা সূত্র মারফত খবর উঠে আসছে। সুতরাং বুঝতেই পারছেন, এই মুহূর্তে বিজেপিকে দমন করার জন্য, বিজেপি বিরোধী একটা শক্তি তৈরি করার জন্য, আরও একটা স্টেটে বিজেপির সরকার যাতে না থাকে, সেই জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়তে চাইছে এই মুহূর্তে বিহারকে কেন্দ্র করে। ঠিক যেমন রাহুল গান্ধী, ঠিক তেমনভাবেই তেজস্বী যাদব, ঠিক তেমনভাবেই প্রশান্ত কিশোর। এই তিনটে শক্তি যদি একত্রিত হয়, এই তিনটে দল যদি একত্রিত হয় এবং আইএনডিআইএ জোট সেটাকে যদি একটা মাত্রা দিতে চায় তারা, তাহলে কিন্তু অবশ্যই আমরা জানি সেই গঠবন্ধন কিংবা সেই জোটটাকে সমর্থন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের মতন মানুষেরা। এবং এই জায়গা থেকেই কিন্তু আইএনডিআইএ জোট এই মুহূর্তে অনেকটা এগিয়ে আছে। এবং শুধু তাই নয়, রাহুল গান্ধী কিন্তু লোকসভার বিরোধী দলনেতা, যিনি বিহারে গেলেন একদম ফাঁকা মাঠে কিন্তু তিনি গোল দিলেন তেমন বলা যায় না, তার কারণ পুলিশ পারমিশন তিনি পাননি, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে রাহুল গান্ধী কিন্তু বাজিমাত করলেন, সেটা কিন্তু বলাই যায়। তার কারণ মহিলাদের সঙ্গে অসাধারণ কথোপকথনের মাধ্যমে, মহিলাদের সাথে অসাধারণভাবে সময় কাটানোর মাধ্যমে রাহুল গান্ধী একজন জননেতার যে পরিচয় দিয়েছেন, সেটা যে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না, সেটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতেই পারছেন এতক্ষণে। এবং তার সঙ্গে আপনাদেরকে আরও একবার মনে করায় যে বোধগয়া অর্থাৎ বুদ্ধগয়া একটা মাইনরিটি ভোট যেখানে রয়েছে, একটা মাইনরিটি সেন্টিমেন্ট যেখানে রয়েছে, সেটাকেও কিন্তু টাচ করে এসেছেন রাহুল গান্ধী। এবং বিহারের মতন জায়গায় অবশ্যই এই ধরনের ঘটনা, এই ধরনের যে ইনসিডেন্টগুলো রাহুল গান্ধী করেছেন, সেগুলো কিন্তু অবশ্যই একটা প্রভাব ফেলবে ভোটের জায়গায়। এবং অবশ্যই 2,500 টাকা যদি কংগ্রেস সরকার কিংবা কংগ্রেস সমর্থিত সরকার বিহারে আসে, তাহলে কিন্তু মহিলাদেরকে প্রমিস করে এসেছেন তিনি। সুতরাং বুঝতেই পারছেন, এই মুহূর্তে কিন্তু হয়তো বিহারের বেশ খানিকটা ভোটের মাটি একদম সরাসরি বিজেপির হাত থেকে হাতছাড়া হওয়ার পথে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে মনে করিয়ে দিই যে রাহুল গান্ধী তার যে একদম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেখানে কিন্তু যে বড় সড়ো একটা অভিযোগ করেছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সামগ্রিক ঘটনার সঙ্গে আপনাদেরকে বলি যে রাহুল গান্ধী তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু একদম বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে মহারাষ্ট্র এবং হরিয়ানা যে দুটো ভোটে রিসেন্টলি বিজেপির মারাত্মক ভালো ফলাফল হয়েছে, তারা সরকার গঠন করেছেন, সেই দুটো ভোটে নাকি কারচুপি করেছে বিজেপি, এবং সেটাও বিহারের ক্ষেত্রে নাকি তারা প্ল্যান করছে, এমন অভিযোগ রাহুল গান্ধী সরাসরি কিন্তু এনেছেন তার এক্স হ্যান্ডেল এবং তার সঙ্গে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও।
সুতরাং সামগ্রিক ঘটনাটা এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা বিজেপির বিরুদ্ধে, এবং এই মুহূর্তে দেখার বিষয় এটাই যে আর কয়েক মাস যখন বাকি বিহারের বিধানসভা ভোট হতে আগামী 5 বছরের ব্যাটনটা বিজেপির হাত থেকে কি কোথাও চলে যায়, এনডিএ সরকারের হাত থেকে কি কোথাও চলে যায় বিহার। সরকার যদি পরিবর্তন হয়ে যায়, বলাই বাহুল্য যে জেডিইউর যে 12 জন সাংসদ আছে তারা কিন্তু খুব বেশি সময় নেবে না তাদের দল পরিবর্তন করতে কিংবা তাদের বফাদারি পরিবর্তন করতে। তারা কি আর এনডিএ জোটের সঙ্গে থাকবে নাকি আইএনডিআইএ জোটের দিকে চলে যাবে? কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।